আমার কাছে মোটামুটি যদি ক্যালকুলেশন ঠিক থাকে, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এবং জামাত একে অন্যের প্রতিদ্বন্দ্বী হবে না। যদি নির্বাচনটা ঠিক আজ থেকে গণে গণে 2 থেকে 3 বছর পরে হয়, বিএনপি বা জামাতের জন্য প্রধান প্রতিদ্বন্দ্বী দল হবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যে রাজনৈতিক দলটা সামনে আসবে সেটা। আপনারা যারা এই এই আন্দোলনটা ডক্টর ইউনূস সাহেব কর্তৃক ঘোষিত মাস্টারমাইন্ড মাহফুজের বক্তব্যগুলো শোনেন, অসম্ভব বিচক্ষণ, অসম্ভব মেধাবী। তার কথাবার্তার গভীরতা বুঝতে হলে মোটামুটি জ্ঞানের একটা স্তর লাগবে, নাইলে আসলে বোঝা যাবে না সে কি বোঝায়। আমি গত কয়েকদিন যাবৎ তার কয়েকটা কি বলছে ধারাবাহিক প্রতিবেদন পড়ছি। তো সেখানে এই মুহূর্তে বাংলাদেশ কি চায়, বাংলাদেশের মানুষ কি চায়, এই বিষয়গুলো নিয়ে সে ধারাবাহিক কথা বলছে। আর তারই এক ফাঁকে বলল যে মানুষ একটা নতুন রাজনৈতিক পরিসর খুঁজছে। ড্যান মাজিনা মার্কিন রাষ্ট্রদূত গেল কয়েক মাস আগে তিনি এই কথাটা বলছিলেন যে একটা নতুন শক্তির উদ্ভব হবে। এতটা কাকতালীয়ভাবে তো এটা মিলা যাইতে পারে না। সে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে মার্কিনীদের বক্তব্য ছিল, ড্যান মাজিন আপনারা দেখে নিন, তিনি বলছিলেন যে এই আন্দোলনের মাধ্যমে একটা জিনিস ঘটবে, নতুন একটা রাজনৈতিক শক্তি আসবে। তারা কিভাবে জানা গেল? আমরা তো দেখলামই না। ভিপি নুরে ভাবলাম, এখন তো ভিপি নুরের দলেরই অস্তিত্ব নাই মানে এদের সামনে। দর্শক, মাহফুজ আলমের বক্তব্যের খুবই গভীর কয়েকটা অংশ আমি আপনাদেরকে সামনে নিয়ে আসছি। যে আপনার বাংলাদেশে এখানে নানান প্রশ্ন ছিল যে মাহফুজ আলমের হালকা দাঁড়িয়ে আছে, বা সে কি আসলে জামাতপন্থী, বা সে কি মাজারপন্থী, সে কি আওয়ামী লীগ ঘেঁষা, সে কি বিএনপি ঘেঁষা, নাকি সে কোন পার্টি, তার চরিত্রটা আবিষ্কার করা একটু কষ্টকর। আমি আবিষ্কার করতে এতটুকুই পারছি, সবগুলা দলের যখন দোষ ধরা হয় তখন হচ্ছে কি, তা তুমি কিছু করে দেখাও, রাইট, তারাই কিছু করে দেখাবে, এমনটাই কিন্তু বিভিন্ন বক্তব্যে আসছে। তার বক্তব্য হচ্ছে যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে দলগুলো আছে ধর্মীয় দৃষ্টিতে বিভাজিত, রাজনৈতিক দৃষ্টিতে বিভাজিত, ধনী গরিব বৈষম্যের কারণে বিভাজিত। মানুষ রাষ্ট্র এত বিশাল আকার বোঝে না, মানুষ চায় তার নিরাপত্তা, 3 বেলা কাজের একটা জায়গা, খাওয়ার জায়গা, ঘুমানোর জায়গা, একটু সুন্দর একটা লাইফ। যে জিনিসটা বিভিন্ন কারণে গত 52 বছরে বাংলাদেশে হয়নি। এটা কেন হয়নি এ নিয়ে বিশদ বক্তব্য, আমি পুরোটা আলোচনা করতে গেলে লম্বা সময় যাবে। তার বক্তব্য হচ্ছে যে সমাজে একটা দরিদ্র ছেলে কিভাবে বড় হয়, রাষ্ট্র তাকে খাওয়ায় না, খাওয়ায় এতিমখানা। এতটুকু অংশ শুনলে মনে হবে যে সে আসলে ইসলামপন্থী। তারপর সে বলল যে সে নিয়মিত মাজারেও যায়, মাঝে মাঝে সে যায়, সেখানের বক্তব্য শুনে। আবার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইসলামের যে ম্যাটার রুলসগুলো সেগুলো অনেকটাই রাইট, আবার এখানে কিছু প্যাচও লাগা যাবে। তার মানে সে ধর্মীয় যে আমরা শরিয়া ভিত্তিক যারা চাচ্ছেন সেটাও চাচ্ছে না। তো এখন যেটা আছে সেকুলারিজম, সেটার মধ্যেও নানান সমস্যা আছে, একের পর এক পয়েন্ট আউট করছে। আমি এটা আলোচনা করতে গেলে মোটামুটি ঘন্টা খানেক চলে যাবে। তবে আমি এখানে মূল ফোকাসে যেটা আনতে চাইছি যে তাদের যে সিস্টেমটা রাজনীতিতে, আপনি দেখেন গেল যে আপনি হাসনাত বলেন, সার্জিস বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, এই হাসনাত কি বলে যে যারাই আছে সবার বস কিন্তু হচ্ছে হাসনাত। তার বেশ কয়েকটা ভিডিও বক্তব্য আছে, আমি বললাম না আপনি শুনলে মাথা ঘুরাবে, আপনার কাছে মনে হবে এটা প্রথমে ডান দিকে দৌড় দিচ্ছে, আপনার মনে হয় যেটা বামে আসছে, তারপর মনে হবে যেটা আবার উত্তরে, তারপরে দক্ষিণে, আবার মনে হচ্ছে মাঝখানে। জ্ঞানের বিশাল পরিধি আছে, এই পোলাপাইনগুলোরে হালকা নেওয়ার কিন্তু সুযোগ নাই। ইভেন যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে গত মাস থেকে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের ছাত্ররা তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনার গিয়েছে, সেখানে গিয়ে মানুষের মতামতটা জেনেছে। ইভেন ওইখানে কি বলে আসছে যে নারায়ণগঞ্জ থেকে আমরা একজন প্রধানমন্ত্রী চাই, সাতক্ষীরা থেকে প্রধানমন্ত্রী চাই, কোন দলের? নতুন কোন দলের। আবার বিএনপির বেলাও তারা যখন বক্তব্য দেয় আপনি দেখবেন যে তারেক জিয়া সাহেবরে খুব বেশি বড় ক্যারেক্টার ধরে না, শেখ হাসিনার তো একদম এখন যা খুশি বলার সুযোগে আছে। বাকিদের বেলায়ও তারা কিন্তু ওই রকম বক্তব্য দেয় না যে বিচক্ষণ না, উনি ঠিক আছেন পলিটিক্যালি। তারা কিন্তু কালকে আবার বলছে, এই হাসনাতি বলছে যে মাহফুজ বলছে যে রাষ্ট্রকে সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে কিন্তু সংস্কার করতে হবে, নেতৃত্বে পরিবর্তন আনতে হবে। এই সকল কিছু মিলাইয়া এদের বক্তব্যগুলোকে আপনি একটু ফলো যদি করেন আর কি, নিউজের মাধ্যমে না, এদের সরাসরি বক্তব্যগুলো আসে, পত্রিকায় তারা সাক্ষাৎকার দেয়, গভীর মনোযোগ দিয়ে পড়লে আপনি বুঝতে পারবেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের জন্য সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে আপনার হাসনাত বা মাহফুজ সার্জিসদের নতুন দল। তবে এখানে প্রশ্ন হচ্ছে জনগণ তাদেরকে কিভাবে নিবে,
কারণ বাংলাদেশের ইতিহাসে এখনও আমরা 3টা দলের উপরে আটকা আছি, চতুর্থ সহ আছে ছোটোখাটো হিসাবে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং জাতীয় পার্টি। এখান থেকে বের হওয়ার কোনো পরিকল্পনা আমার মনে হয় না যে এই দলগুলোর কর্মীদের মধ্যে আছে। এমনি চায়, কিন্তু প্র্যাকটিক্যালি সামনে আসলে আবার ভাল লাগে না ক্যারেক্টারগুলো। তো এটা একটা চ্যালেঞ্জিং ইস্যু, হিউজ চ্যালেঞ্জিং, বাট এই চ্যালেঞ্জটা কেটে যাবে যদি ডক্টর ইউনূসের সরকার লম্বা সময় থাকে। তাতে সেখানে কি হবে যে ধরেন প্রত্যেকটা রাজনৈতিক দলের আপনার নেগেটিভ দিকগুলো প্রকাশিত হওয়া শুরু হয়েছে। বিএনপির শুরুই হয়ে গেছে, জামাতেরও 2-1টা ঘটনা কিন্তু ঘটে গেছে, ঘটছে না? শিবিরের 2-1টা চট্টগ্রাম, এগুলো ঘটছে, আরও বিভিন্ন জায়গায় ঘটবে। আবার এখানে নাম দিয়েও ঘটতে পারে, ওই যে যেটা আমাদের চিরাচরিত বক্তব্য। বাট সব কিছু কিন্তু দলকে ফেস করতে হবে। তো এদেশের নতুন একটা তৃতীয় শক্তি আসুক, কে কে চান? মার্কিন যুক্তরাষ্ট্রের সবসময় একাধিক মাস্টার প্ল্যান থাকে। কথিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনো প্ল্যান করে 5 বছর আগে, আপনি সেই প্ল্যানটার ফলটা দেখতে পারবেন 5 বছর পরে। কেন এই কথাগুলো বলছি? বিশ্লেষকরা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলো বা তুলনামূলক যে সকল রাষ্ট্রগুলো একটু মধ্যপ্রাচ্যের মধ্যে আছে, ক্ষমতার জন্য একটু যাদের মধ্যে ধরেন কি বলা হয় যে একে অন্যকে কাটাকাটিতে প্রস্তুত, নিজের দেশেই নিজে আগুন লাগাইতে প্রস্তুত, বা নিজের কুলের মধ্যে আপনার নিজেরা আগুন লাগাইয়া ধ্বংসে নিজেদেরকে নিমজ্জিত করতে প্রস্তুত, ওই সকল দেশে মার্কিনীরা নানান ধরনের পরিকল্পনা করে। আর সেই পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের অর্থনৈতিক শক্তি, পাশাপাশি মিডিয়ার শক্তি, পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলে অনেক রকম ঘটনা ঘটায়। উদাহরণস্বরূপ বলতে পারি পাকিস্তানের মালালা ইউসুফ। কেউ কেউ বলছেন যে মালালা ইউসুফকে ঘিরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পাকিস্তানের আপকামিং একটা পরিকল্পনা আছে। এরই মাঝখানে হঠাৎ করে আলোচনায় আমাদের বাংলাদেশের এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের একজন অন্যতম সমন্বয়ক নাহিদকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্র্যান্ডিং করা হচ্ছে। নাহিদকে ঘিরে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিক পরিকল্পনা। বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের বিপরীতে আরও একটা শক্তিশালী রাজনৈতিক দল করার চেষ্টা করছে, পেছনে টোটালি ইন্ধন যোগাচ্ছে আমেরিকা, এমন অভিযোগ অনেকেরই। আবার সেই অভিযোগগুলোর বাস্তবতা আমরা দেখতে শুরু করলাম যখন আমাদের সমন্বয়কদের মধ্য থেকে স্ট্রংলি বলা হচ্ছে মানুষ নতুন প্ল্যাটফর্ম খুঁজছে। খোদ ডক্টর ইউনূস বলছেন মানুষ নতুনত্ব চাচ্ছে। অপরদিকে মার্কিন সাবেক রাষ্ট্রদূত ড্যান মজিরা বলছেন তৃতীয় শক্তি আসবে। তো সবকিছু কি একই সুতোয় গাঁথা নাকি অন্য কিছু? প্রশ্নের জায়গাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী একটা সাময়িকী টাইম ম্যাগাজিন, তাই না? তো কেউ কেউ বলে থাকেন টাইম ম্যাগাজিনে কারো ছবি উঠলে হয়তো বিশ্বের সেরা ব্যক্তিদের একজন হয়ে যায়, আবার ধ্বংস হয়ে যায়। সর্বশেষ ছিল যেটা শেখ হাসিনাকে টাইম ম্যাগাজিন একটা কি বলা হয় যে আপনার তাকে নিয়ে প্রচ্ছদ করছিল। তো সেইটার পরপরই নাকি তার ধ্বংসের জায়গাটা শুরু হয়ে গেছে। তো যাই হোক, যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম 100 নেক্সট 2024, শব্দটা টাইম 100 নেক্সট 2024 তালিকায় স্থান করে নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের অন্যতম সমন্বয়ক আপনার নাহিদ ইসলাম। এই মুখ তালিকাটিতে লিডার্স ক্যাটাগরিতে স্থান পেয়েছে কিসে? নেতা। আপনার টাইম ওর ওয়েবসাইটে গতকালকে ছবিটি প্রকাশ করা হয়েছে। আর এই পঞ্চমবারের মতন এই তালিকা প্রকাশ করা হলো। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সারা পৃথিবী থেকে 100 ব্যক্তিকে 5টি ক্যাটাগরিতে তুলে ধরা হয়। লিডার্স ক্যাটাগরিতে নাহিদ ইসলাম ছাড়াও আপনার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী, তারপর যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির কো চেয়ারম্যান। আর আপনি বলছেন যে তার জায়গাটা কোথায় নিয়ে কম্প্যারিজম হচ্ছে। নাহিদ ইসলামের বিষয়ে টাইমসের প্রতিবেদন, নাহিদ ইসলামের বয়স 26 বছরের কম, বিশ্বের অন্যতম শক্তিধর একজনকে ক্ষমতাচ্যুত করতে তিনি ভূমিকা রেখেছেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতাদের একজন তিনি। দেশটির গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হওয়ার পর পরিচিতি বেড়ে যায়। এক পর্যায়ে বলা হচ্ছে যে নাহিদ ইসলাম আপনার সে তার জায়গাটা খুঁজে পেয়েছে, প্রধান উপদেষ্টার সাথে এই উপদেষ্টা পরিষদে সেই জায়গাটা করে নিয়েছে। এখন এই প্রতিবেদনগুলোর দুইটা ফোকাস আছে। একটা হচ্ছে যে না, এটা জাস্ট হচ্ছে নর্মাল একটা প্রতিবেদন, আর আরেকটা হচ্ছে যে দেয়ার ইজ এ রিজন। তো যারা রাজনৈতিক সমালোচক আছেন তারা বলছেন যে এটা দেয়ার ইজ এ রিজন, একটা কারণ আছে। কারণটা কি? আমেরিকা যখন কাউকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে তখন করে কি, তারা তাদের পিছনে ইনভেস্ট করে, তাদেরকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা পরিচিতি দেয়,
দেন ম্যাটার অফ টাইম, একটা সময়ের পর আইসা তার পেছনে একটা লগ্নি করে বা পুঁজিভিত্তিক একটা বিনিয়োগ করে, মানে তাকে ফুলে ফেপে উঠতে অথবা তার জায়গাটা তৈরি করার জন্য ব্যাকগ্রাউন্ড থেকে সহযোগিতা করে। তো কেন আসলে নাহিদ ইসলাম এত নেতৃত্ব থাকতে, আপনি এখানে যতগুলো ছেলে আছে এর মধ্যে একটু শান্ত স্বভাবের আমার কাছে মনে হয় নাহিদরেই, বাকিরা যারা আছেন মোটামুটি একটু তেজ টেজ শরীরে আছে, ভালোই, খারাপ না পলিটিক্যালি অবস্থান থেকে। বাট নাহিদ ইসলাম কেন, এটা একটা অজানা রহস্যময় ইস্যু। নাহিদের জায়গায় এখানে আসিফও হতে পারতো। অবশ্য নাহিদ সম্ভবত মায়ের বেশি খাইছে ডিবি হারুনের এখানে, এটা থেকে আসলো। কেন হাসনাত না, কেন সার্জিস না, কেন নাহিদকেই করা হলো? তো সবার পার্সোনালিটি, ব্যক্তিত্ব আপনি যদি একটু যাচাই বাছাই করেন বা আপনি চোখের দৃষ্টিতে দেখেন, কথা বলার ধরন, কি বলে যে সব কিছু মিলিয়ে উপদেষ্টার মধ্যে আসিফ এবং নাহিদের মধ্যে নাহিদ কিন্তু একটু জনপ্রিয় আমার কাছে মনে হয় আসিফের তুলনায়। তো সব কিছু মিলিয়ে আমেরিকা হ্যাজ এ মাস্টার প্ল্যান। সেই মাস্টার প্ল্যানটা সম্ভবত আগামী দিনে বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক দল হিসাবে যখন যারা আত্মপ্রকাশ করবে, এক ধাপ পরে হোক, এক টার্ম পরে হোক, নাহিদই হতে যাচ্ছে সেই দলটির প্রধান, মানে যাকে রাষ্ট্র ক্ষমতায় যে লিডার হিসেবে বসানোর জন্য পশ্চিমারা পরিকল্পনা করছে। এটা নানান রাজনৈতিক মত বিশ্লেষক যারা তাদের বক্তব্য। তবে আমিও কনফিউজে আছি, আবার ধরেন হইতেও পারে নাও হইতে পারে, আসলে মিক্সিং একটা জায়গা। তবে আমাদের সমন্বয়কদের রাজনৈতিক পরিকল্পনাটা সামনে আসছে খুবই দ্রুত।